এক সপ্তাহ পর রোদেলার কাছে নোটিশ আসে কোয়ার্টার ছাড়ার জন্য। রোদেলা কোয়ার্টার ছাড়তে নারাজ। এখানে তাহসিনের সাথে কত শত স্মৃতি জমে আছে, ভালো মুহূর্তের সাক্ষী আছে এই কোয়ার্টার, আর সেখানে কিনা এটা ছেড়ে দিতে হবে। আজ সন্ধ্যায় কর্নেল নিজে এলেন ওদের কোয়ার্টারে ওদের সাথে দেখা করতে। রোদেলাকে অনেক বোঝালেন এখানে থাকার নিয়ম নেই, আগামী 2 দিনের মধ্যে এই কোয়ার্টার ছেড়ে দিয়ে নিজেদের বাসায় চলে যেতে হবে। আর তিনি রোদেলাকে আশ্বাস দেন রোদেলা যখন ইচ্ছে তখনই এই ক্যান্টনমেন্টে আসতে পারবে, এসে কিছুক্ষণের জন্য ঘুরে যেতে পারবে, কেউ বাধা দিবে না। কর্নেল নিজের কথা শেষ করে চলে যান। রোদেলা চুপচাপ বসে থাকে। নাজমা বেগম চোখের পানি কাপড়ের আঁচলে মুছে নিজের রুমে চলে যান। তারদিন মাহমুদও চুপচাপ উঠে যান। এদিকে রোদেলা চুপ করে বসে আছে। ঘরে তার ছেলে রুহান ঘুমাচ্ছে। তাহসিনের মৃত্যুর খবর যেদিন পেয়েছে সেদিন থেকে রোদেলা একদম চুপচাপ হয়ে গিয়েছে। কারোর সাথে তেমন কথা বলছে না, কারোর সামনে একটু কান্নাও করছে না। কেমন পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে। কেউ ওর সামনে কান্না করলেও কান্না করতে বারণ করে সে, কারণ তার মাহমুদ সাহেব ফিরে আসবে। কারোর সামনে কান্না না করলেও সে সবার অগোচরে ঠিকই কান্না করে। ওয়াশরুমে যে পানির কল ছেড়ে দিয়ে চিৎকার করে কান্না করে, যাতে পানির আওয়াজে তার কান্নার আওয়াজ আর বাইরে বের না হয়। কান্না শেষে চোখ মুখ ধুয়ে আবার বেরিয়ে আসে। নাজমা বেগম যখন তখনই কান্না করেছেন। ছেলেকে হারিয়ে তাজউদ্দিন মাহমুদও ভেঙে পড়েছেন। ছেলের এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছেন না। ছেলে লাশটুকুও দেখতে পেলেন না। এই খণ্ডকলিত লাশ খালি চোখে শনাক্ত করা কি সম্ভব? বাবা হয়ে নিজের সন্তানের এমন মৃত্যু কী করে মেনে নেবেন তিনি? ওদের এই বাসাটা কেমন যেন মৃত্যুপুরী হয়ে গিয়েছে। সবসময় নিস্তব্ধতা ঘিরে থাকে। শুধু নিস্তব্ধতা ভাঙে তাহসিনের ছোট্ট বাচ্চাটার কান্নার আওয়াজে। বাচ্চাটা তার বাবাকে দেখার সুযোগ অবধি পেল না। বাচ্চাটা এমন একদিনে জন্ম নিল যেদিনে কিনা তার বাবাকে চিরতরে হারানোর সংবাদ এলো। এটা যদি সে বড় হয়ে জানতে পারে তখন কেমন লাগবে? রোদেলাকে 2 দিন হসপিটালে রেখে তারপর বাসায় নিয়ে আসা হয়েছিল। নিয়া ক্যান্টনমেন্টে এসে কতকাল দেখা করে গিয়েছে। বাবুর কাছে অনেকক্ষণ বসেছিল, অনেকটা সময় কাটিয়ে তারপর চলে গিয়েছে। রোদেলা বসে বসে এখন তাহসিনের কথাই ভাবছে। সে যে বিশ্বাস নিয়ে বসে আছে তার মাহমুদ সাহেব ফিরবে। এই যে আজ কর্নেল যখন এসেছে তখন কলিং বেলের আওয়াজে রোদেলা ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছিল। ভেবেছে তার মাহমুদ সাহেব এসেছে। দরজার ওপাশে কর্নেলকে দেখে তার মন ছোট হয়ে গেল। এই তো মাঝে দিয়ে তার একটা দিন, তারপরেই তো এই কোয়ার্টারটা একেবারে ছেড়ে দিতে হবে। রোদেলা বসে বসে সে চিন্তাই করছিল। ঘর থেকে ছেলে রুহানের কান্নার আওয়াজে সে কিঞ্চিত নড়ে উঠল। ইদানিং তার বেশ হ্যালুসিনেশন হচ্ছে। যখন তখন তাহসিনকে দেখতে পাচ্ছে। তারপর যখন বুঝে তাহসিন নেই তখন আবার বুকটা মুচড়ে উঠেছে। ছেলের কান্নার আওয়াজ পেয়ে রোদেলা উঠে রুমে চলে গেল। ছেলেকে কোলে নিয়ে বলল, উঠে পড়েছো তুমি? আমার ছোট্ট সোনা পাখিটা উঠে পড়েছে। কান্না করছো কেন? তোমাকে না বলেছি কান্না করবে না? বাবার মতো সাহসী হবে। 10 দিনের ছোট্ট ছেলেটা কি করে মায়ের কথা বুঝবে? তবু মায়ের ঠোঁটটা নড়া দেখে সে মুখে আঙুল ফুলে তাকিয়ে রইল। আঙুল চুষে হয়তো বুঝতে চাইছে তার খিদে পেয়েছে। রোদেলা কি আর অতদিকে খেয়াল আছে? রোদেলা তো তার কোনো কথাই বলতে ব্যস্ত। রোদেলা ছলছল নয়নে তাকিয়ে বলল, তুই এমন একটা দিনে পৃথিবীতে এসেছিলি যেদিন কিনা তোর বাবা হারিয়ে গেল। কেন তোকে এমন দিনে আসতে হলো? সুখ নিয়ে এসেছিলি অথচ দুঃখ হয়ে থেকে গেলি। কতটা দুর্ভাগ্য হলে নিজের জন্মদিনে বাবার মৃত্যুর সংবাদ শুনলি। তোর বাবা তোকে নিয়ে কতটা স্বপ্ন বুনেছিল জানিস? যেদিন সে জানতে পারলো তার একটা অংশ আমার গর্বে আছে সেদিন কতই না খুশি হয়েছিল। তোর নামটাও ঠিক করে রেখেছিল। কতটা গর্বের সাথে বুক ফুলিয়ে বলেছিল তাহসিন মাহমুদের ছেলের নাম হবে তাজিব মাহমুদ রুহান। সম্পূর্ণ নামের অর্থ সৃষ্ট বদ্রার কোমল চরিত্র, যার নামের মাধ্যমে তার চরিত্র ফুটে উঠবে। যেদিন তোর নাম ঠিক করা হলো সেদিনও তোর বাবার উপর দিয়ে কত বড় একটা বিপদ বয়ে গেল। আর যেদিন তুই এলি সেদিন তোর বাবা চিরতরে হারিয়ে গেল। তোর ভাগ্য এতটা খারাপ কেন বলতে পারিস? কথাগুলো বলতে বলতে রোদেলা কান্না করে দিল। রোদেলা কান্না দেখে ছোট্ট রুহানও কেঁদে ফেলল। রোদেলা রোহানের কান্না থামানোর চেষ্টা করলো। এবার তার বোধ এসেছে ছেলের খিদে পেয়েছে, তাই সে ছেলেকে ফিডিং করালো। রুহানের পেট পুড়লে এবার সে চুপচাপ শুয়ে থাকলো। চোখ বড় বড় করে ছাদের দিকে তাকিয়ে আছে। তার ঠোঁট ভাঙা পাকা করে হাসছে। রোদেলা ছেলের হাসি মাখা ঠোঁটের দিকে তাকিয়ে আছে। নাজমা বেগম রোদেলা রুমে এলেন। নাতিকে জাগনা পেয়ে কোলে তুলে নিলেন। শাশুড়িকে দেখে রোদেলা উঠে বসলো। নাজমা বেগম রুহানকে কোলে নিয়ে বসলেন। রোদেলা বলল, মা, এতটা মন খারাপ করে থেকো না তো। তোমাকে তো বলছি উনি ফিরে আসবেন, তাও কেন বুঝতে পারছো না? বাড়িটা কেন মৃত্যুপুরের মতো বানিয়ে রেখেছ? নাজমা বেগম সে কথার জবাব দিলেন না। তিনি ভালো করে জানেন রোদেলার মনের অবস্থা ভালো না। নাজমা বেগম বললেন, আস্তে আস্তে সব গুছিয়ে নে মা, পরশুদিন আমরা আমাদের বাসায় চলে যাব। রোদেলা ছোট্ট করে বলল, আচ্ছা।
নাজবা বেগম রুহানকে কোলে নিয়ে নিজের রুমে চলে গেলেন। তাজউদ্দিন মাহমুদ রুমে আছেন। ছেলের শোকে সারাক্ষণই কাতর হয়ে থাকেন। নাতিকে তেমন করে সময় দেওয়া হয়নি। যদি ওকে পেয়ে মানুষটা একটু হলেও ছেলের শোক কাটাতে পারে। নাজমা বেগম যাওয়ার পর রোদেলা উঠে চলে গেল বারান্দা দাঁড়িয়ে পদ্মবিলের জলাশয়ের দিকে তাকিয়ে রইল। অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আর মাত্র একটা দিন, তারপরই এই ক্যান্টনমেন্ট থেকে বিদায়। সাথে বিদায় জানাতে হবে এই কোয়ার্টারকে। এই বারান্দায় বা দাঁড়িয়ে হয়তো আর ওইদিকে পদ্মবিল দেখা হবে না। আমাদের সকল স্মৃতি মুছে দিয়ে এই রুমে অন্য কেউ এসে শিফট হবে। হয়তো তাদের নিত্য নতুন স্মৃতি যুক্ত হবে। তাদের স্মৃতির মাঝে আমাদের সকল স্মৃতি একে একে মুছে যাবে। মাহমুদ সাহেব এমনটা না করলে কি খুব বেশি ক্ষতি হতো? কত সুন্দর করে আমরা কত যত্ন করে ভালোবেসে সংসারটা গুছিয়ে নিয়েছিলাম। একটা জ্বর এসে সব লণ্ডভণ্ড করে দিল। আমি তো আপনাকে বলেইছিলাম, আপনি পাশে না থাকলে সামান্য একটা জ্বর আমাকে নাড়া দেওয়ার ক্ষমতা রাখে। শুনলেন না তো? এবার বিশ্বাস হলো তো আপনি নেই? আজ 10টা দিন হলো। শুধু না, আপনার সাথে সাথে আমার মুখে হাসিটাও মিলিয়ে গিয়েছে। নিয়ম করে নিজে যত্ন নেওয়া হয় না। রাতে ঘুমাতে পারি না, কারণ আপনি যে নেই। কার বুকে মাথা রেখে ঘুমাবো আমি, বলুন? কে হাত বাড়িয়ে দিয়ে বলবে, মাইমুন বুকে আসো? ঘুম না এলে কে মাথায় হাত বুলিয়ে দেবে? আপনার মতো করে কে ভালোবাসবে? এখন আর আমাকে এত আদর করে মাইমুন বলে কেউ ডাকে না। এই ডাকটা যেন কত যুগ হয়েছে শুনিনি। কবে আবার দেখা পাবো আপনার? কবে এসে বলবেন, মাইমুন আমি ফিরে এসেছি, তোমার কাছে ফিরে এসেছি? কবে আসবেন বলুন না? আপনি কি সত্যি ফিরবেন, নাকি আমি এ মনের মাঝে মিথ্যা আশা নিয়ে দিন গুনছি? আপনাকে ছাড়া আমি শেষ হয়ে যাচ্ছি। ফিরে আসুন না। আমার কথাগুলো হয়তো সবাই ভাববে আমি পাগল, কারণ আমি মৃত মানুষের ফেরার অপেক্ষার দিন গুনছি। কিন্তু সবাইকে কিভাবে বোঝায় আমার মনের মাঝে আপনি এখনো জীবিত আছেন, সারাটি জীবনে থাকবেন থেমে? আমার ভাগ্যটা এমন কেন? আমি যাকে ভালোবেসে একটু আঁকড়ে ধরে বাঁচতে চাই তাকে হারিয়ে ফেলি। মাকে ভালোবেসেছিলাম, মাও হারিয়ে গেল। মায়ের সাথে সাথে বাবাও হারিয়ে গেল, কারণ বাবা থেকেও যে নেই। তারপর আপনি এলেন আমার জীবনে, অটল সুখ আমার মাঝে বিলিয়ে দিলেন। আপনাকে পেয়ে সুখের রাজ্যে প্রবেশ করছিলাম, আপনাকে ঘিরেই বাঁচতে চেয়েছিলাম। অথচ দেখেন, সময়ের বিবর্তনে আজ আপনিও আমাকে হারিয়ে ফেললেন। আপনিও আমায় ছেড়ে চলে গেলেন। কেন এমন করেন আপনারা? জানেন না আপনারা ছাড়া আমি পথ হারার পথিক? আপনাদের ছাড়া নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, বুঝতে পারেন না? ফিরে আসুন প্লিজ, ফিরে আসুন। কথাগুলো বলতে বলতে রোদেলা কান্না করে ফেললো। বারান্দার রেলিং ঘেঁষে বসে অজরে কান্না করতে লাগলো। রোদেলা কান্না আওয়াজ পেয়ে পাশের রুম থেকে নাজমা বেগম ছুটে এলেন। এসে রোদেলাকে বুকে জড়িয়ে নিলেন। তিনিও কাঁদছেন। একটা মানুষের বিয়োগ ব্যথায় সকলে আজ দিশেহারা। যে মানুষটা সকলের মনে কতটুকু জুড়ে ছিল সেটা তো শুধুমাত্র তারাই জানে। প্রিয় মানুষের বিয়োগ ব্যথা সহজে কাটিয়ে ওঠা যায় না। এই ব্যথা সারাটা জীবন তো তরফে বেড়ায়। হ্যাঁ, সময়ের গতিতে চলতে থাকলো। নিশ্চুপ উল্টে গেল ক্যালেন্ডারের পাতা। দেখতে দেখতে 8টি মাস পেরিয়ে গেল। গত হওয়া এই 8টি মাস মাহমুদ পরিবারে আনন্দের দেখা মিলল না। রোদেলার কথা সত্যি হয়ে ফিরে এলো না তাহসিন। সবাই তার শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছে। তাহসিন আর রোদেলার ছেলে রুহানও একটু একটু করে বড় হচ্ছে। তাকে নিয়ে নাজমা বেগম আর তাজউদ্দিন মাহমুদের দিন কাটে। তার বয়স এখন 8 মাস 10 দিন। নিজে এখন বসতে পারে, একটু একটু করে কথা বলারও চেষ্টা করে। রোদেলা তো সবসময় ওকে বাবা ডাকটাই শেখাতে চায়। সে চায় তার ছেলে যেন সর্বপ্রথম বাবাকে ডাকে। ছেলেও মাশাআল্লাহ তার সাথে রেসপন্স করে। বাবা শব্দটা ভালো করে বলতে পারে না, বলে যে বাবা। অনেকটা সময় লাগে। রোদেলা ছেলের মুখে বাবা ডাক চেষ্টা শুনে খুবই খুশি হয়। রোদেলা এখনও আগের মতো চুপচাপ থাকে। ছেলের সাথে সারাক্ষণ কথা বলতে থাকে। ছেলে বুঝে না, তবু মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। মাঝে মাঝে খিলখিল করে হেসে ওঠে। এতে রোদেলার প্রাণ জোড়ায়। ছেলের সাথে তার প্রতিটি গল্প হয় তাহসিনকে নিয়ে। তাহসিন কী পছন্দ করতো, কী করতো না করতো, সবটাই ছেলের সাথে বসে একা একা বকবক করতে থাকে। মাঝে মাঝে কথা বলতে বলতে চোখের কোণে পানি জমে। ক্যান্টনমেন্ট ছেড়ে আসার দিনটি ছিল তার জন্য অসহ্য যন্ত্রণাদায়ক। ক্যান্টনমেন্ট ছেড়ে আসার দিন নিহা আর শান্তও আসে। আসার সময় নিহার রোদেলাকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে ফেলে। তো
তবে রোদেলা কাঁদে না। তার যেন কান্না করা বারণ। সে যেন নিজের মনে পাথর চাপা দিয়ে রেখেছে। কোয়ার্টার থেকে বেরিয়ে ফিরে রোদেলার পিছু চায়। শেষবারের মতো নিজেদের রুমখানা দেখে নেয়। এখানে একদিন এসেছিল মনের মাঝে লজ্জা, ভয় আর আনন্দ নিয়ে। তাহসিনের সাথে অনেকদিন পর দেখা হবে বিদায় কতটা আনন্দের সাথে লজ্জাও লেগেছিল আর ভয় লেগেছিল তাহসিন যদি এখানে দেখে বকা দেয়, অথচ এমন কিছুই হয়নি। তাহসিন কত সুন্দর করে না তাকে গ্রহণ করে নিয়েছে। এখানে তাদের কত সুন্দর মিষ্টি মধুর স্মৃতি জমেছিল। এক একটা দিন কতই না সুখের কাটছিল। সবটাই শেষ হয়ে গেল। ক্যান্টনমেন্ট ছেড়ে এসেছে 8 মাস হয়েছে। গত 8 মাসে একটিবারের জন্য আর ক্যান্টনমেন্ট যাওয়া হয়নি। যদিও বাসায় আসার 1 মাসের মাথায় রোদেলা যেতে চেয়েছিল, কিন্তু রোদেলা শ্বশুর শাশুড়ি যেতে দেয়নি। ওখানে গেলে মেয়েটা ভেঙে পড়বে। এর উপর রুহানও ছোট, তাই যেতে দেওয়া হয়নি। ক্যান্টনমেন্ট থেকে আসার 8টা মাস নিহার সাথে প্রায় কথা হয়। নিহা ভিডিও কল দিয়ে রুহানকে দেখে। রুহানও যেন এই কয়েকটা দিনে নিহাকে বেশ ভালোই চিনে ফেলে। নিহা কল দিয়ে রুহান ফোনের এপাশ থেকে খিলখিল করে হাসবেন। হাসি দিয়ে সবার মন জয় করে ফেলে। তার চেহারার হাসিটুকু তার বাবার মতো হয়েছে, যার দরুন রোদেলার বুকটা ছটফট করে ওঠে। তার বাবা তাকে দেখতে পেল না। এতটা দুর্ভাগ্য নিয়ে ছেলেটা জন্মিয়েছে। নেহা শান্ত সম্পর্কে এতদিনও বদল ঘটেনি। এখনও বন্ধুত্বের সম্পর্কে আছে। বেশ ভালোই কাটছিল, কিন্তু এভাবে তো আর চলতে পারে না। নেহার অভিমান হয়, মনের মধ্যে সূক্ষ্ম ব্যথা হয়। এতগুলো দিনেও যে শান্তর মনে জায়গা করে নিতে পারল না। নেহা অনেকটা অভিমান করে প্রায় 1 সপ্তাহ ধরে শান্তর সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি। এদিকে শান্ত মাঝে দিয়ে একদিন ফোন করেছিল, নেহার ফোন রিসিভ করেনি। এরপর শান্ত আর নেহাকে ফোন করেনি। নেহা বুঝে ফেলেছে এই সম্পর্ক আর হওয়ার নয়। এতদিনে নেহা ভেবে এসেছিল শান্ত হয়তো তাকে একটু হলেও ভালোবাসে, তাই তো সে হাল ছাড়েনি। কিন্তু এখন হাল ছেড়ে দিয়ে উপায় নেই। নেহার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। আগামীকাল এঙ্গেজমেন্ট। নেহা তার ভাগ্যকে মেনে নিল। তার ভাগ্য হয়তো শান্ত নামে পুরুষটি নেই। আজ 1 সপ্তাহ পর নেহা শান্তকে কল দিল আর বলল কলেজের সামনে যেন একটু আসে, কথা আছে। শান্ত জানালো সে আসবে। নেহা বিকেলের দিকে আসতে বলল। বিকেল হতে রেডি হয়ে নেহা কলেজের সামনে গিয়ে শান্তর জন্য অপেক্ষা করলো। শান্ত আসতে একটুখানি লেট করলো। শান্ত আসতে নেহা শান্তর দিকে মলিন চোখে তাকিয়ে বলল, তার মনের ভেতর যেন সুনামি ঢেউ বয়ে যাচ্ছে। সে ঢেউ তাকে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছে। শান্ত নেহার মলিন চোখের দিকে খেয়াল করলো না। খেয়াল করলেই হয়তো দেখতে পেত চঞ্চল মেয়েটা কতটা নির্জীব হয়ে গিয়েছে। শান্ত পিঞ্চি মেরে বলা দিনে মনে পড়লো। নেহা মলিন হেসে বলল, আমারও তো তাই মনে পড়েছে, কিন্তু আপনার তো মনে পড়েনি আমার কথা। এক্সামে প্যারায় ছিলাম, তাই তো মনে করতে চাইনি। মনে করে বা কি হবে, আমি তো আপনার বিশেষ কেউ নই, তাই না? শান্ত ব্রু গুটিয়ে নেহার দিকে তাকালো। বলল, কি হয়েছে, এভাবে কথা বলছো কেন? নেহা ডানে বামে মাথা নেড়ে বলল, ও কিছু না, এমনি। চলো কোথাও যেয়ে বসি। না, আমার বাসায় ফিরতে হবে। শান্ত বলল, সবেই তো এলে। একটা প্রয়োজনে এসেছি। কি প্রয়োজন? আপনাকে আমাদের বাসায় ইনভাইট করতে। কিসের ইনভাইট? নেহা নিচের দিকে তাকিয়ে বলল, আগামীকাল আমার এঙ্গেজমেন্ট হবে, প্লাস বিয়ের ডেট ফিক্সড হয়ে যাবে। খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। বিয়েটা এত দ্রুত হতো না। ছেলে আবার বাইরের দেশে থাকে, তো তাই আর চলে যেতে হবে। এরপর আমাকেও সেখানে নিয়ে যাবে। বিশাল ব্যাপার স্যাপার, তাই না? যাই হোক, আপনি কিন্তু আগামীকাল আমাদের বাসায় অবশ্যই আসবেন। এরপর বিয়ের ডেট ফিক্সড হলে তখন বিয়ের কার্ডটাও পাঠিয়ে দিব। আপনি কিন্তু অবশ্যই আসবেন। আমি তো আপনার ফ্রেন্ডের বিয়েতে না এলে খারাপ দেখাবে। আমিও কষ্ট পাবো। প্লিজ আসবেন কিন্তু। কথাগুলো এক নিঃশ্বাসে বলে নিয়ে শান্তর দিকে তাকালো। একটু অপেক্ষা করো, শান্ত হয়তোবা কিছু বলবে। হয়তোবা বলবে, নেহা আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করলে আমি তোমাকেই করব। কিন্তু না, তা বলল না। নেহা আশাহত হয়ে শান্ত ম্লান হেসে বলল, কংগ্রাচুলেশনস। নেহার চোখে এবার ছলছল করে উঠল। মনের কোণে একটুখানি আশা নিয়ে এসেছিল, সেই আশাটুকু শান্ত কেড়ে নিল। নেহা চোখের পানি লুকানোর চেষ্টা করছে। আর এক মুহূর্ত এখানে থাকলে সে কান্না করে দেবে। সে শান্তর সামনে নিজের দুর্বলতা আর প্রকাশ করতে চায় না। নেহা ছোট্ট করে বলল, আসছি। নেহা চলে গেল। পিছু করে তাকালোও না। নেহা ভেবেছিল শান্ত যদি আজ এই মুহূর্তটা
যদি একটাবার মুখ ফুটে বলতো নেহা আমি তোমাকে ভালোবাসি, অন্য কাউকে বিয়ে করো না, নেহা সত্যি বিয়ে করতো না। তার বাবাকে সে যে করে হোক রাজি করাতো, কিন্তু যাকে ভালোবাসে সেই তাকে ভালোবাসে না। নেহা যাওয়ার পর শান্ত সিগারেট ধরালো, সিগারেট টেনে ধোয়া আকাশের দিকে ছাড়লো। মনের সুখে সে সিগারেট টানতে লাগলো। পরপর দুটো সিগারেট ঠোঁটে বাজে পুড়িয়ে ফেলেছে। এখন 3 নম্বর সিগারেটটা ধরালো। বাসায় ফিরে নিজের রুমে দরজা আটকে অনেকক্ষণ কান্না করলো নেহা। কান্না করতে করতে ঘুমিয়ে পড়লো। বেশ অনেকক্ষণ ঘুমালো। ঘুম থেকে উঠে রোদেলাকে ফোন করলো। আগামীকাল তার এঙ্গেজমেন্ট। রোদেলা যেন যে করে হোক আসে। রোদেলা প্রথমে ভেবেছিল শান্তর সাথে এঙ্গেজমেন্ট হচ্ছে, কিন্তু নেহার থেকে যখন শুনল অন্য কেউ, তখন রোদেলার বেশ খারাপ লাগলো। কিন্তু নেহাকে সান্ত্বনা দেওয়ার মতো বাসা তার কাছে নেই। সে এখন আর কাউকে কোনো সান্ত্বনা দিতে পারে না। সে সারাক্ষণে নিজের ব্যথায় ব্যথিত হয়ে থাকে। সে আবার অন্য কাউকে ব্যথা সারানোর সান্ত্বনা দিবে কি করে? রোদেলা নেহাকে জানালো সে আসবে। রোদেলা চট্টগ্রামে যাওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সেখান থেকে ক্যান্টনমেন্ট যাবে। এই 8 মাসে তো একটা বার যাওয়া হয়নি। এখন নেহার উছিলায় যাবে সে। নেহা আজ আর নিজের রুম থেকে বের হলো না। নিজের রুমে সারাটা সন্ধ্যা কাটিয়ে দিল। রাত 10টা বাজতে নেহার ভাবি মারিয়া খাবার হাতে নেহার রুমে এলো। এসে দেখলো নেহার রুম অন্ধকার করে আছে। ঘরের আলো জ্বালিয়ে বিছানার দিকে নজর যেতেই মারিয়া দেখলো নেহা গুটিসুটি মেরে শুয়ে আছে। খাবার প্লেট স্লাইড টেবিলে রেখে মারিয়া নেহার পাশে যেয়ে বসে নেহার মাথায় হাত দিলে নেহার চোখ মেলল। নেহার চোখ ফুলে গিয়েছে, চোখ দুটি লাল হয়ে আসছে। বোঝাই যাচ্ছে নেহা কান্না করেছে। নেহা তার বাবিকে দেখে উঠে বসলো। মারিয়া বলল, এত কষ্ট না পেয়ে আব্বুকে যে তোমার মনের কথা জানাও, হয়তো অনুমতি দাও, আমি আর তোমার ভাইয়া মিলে জানাই। নেহা নাকচ করলো, বলল, কার কথা জানতে বলছো ভাবি? যে কিনা আমাকে ভালোই বাসে না। আমার এঙ্গেজমেন্টের কথা শুনে যে অভিনন্দন জানায়, তার কথা আমি বাবাকে বলতে যাব কোন মুখে? বিশ্বাস করো ভাবি, সে যদি রাজি থাকতো, আমি বাবাকে যেভাবে হোক রাজি করাতাম। মারিয়া ফোঁস করে শ্বাস ছাড়লো। তার বোন সমতুল্য ননদের আজ এই কোন অবস্থা? এই বাড়িতে মারিয়া এসেছে 3 বছর হবে। এই 3 বছরে নেহাকে সবসময় বেশ প্রসন্ন দেখেছে। হাসি খুশি চঞ্চল মেয়েটার এই অবস্থা দেখে মারিয়ারও ভালো লাগছে না। মারিয়া নেহাকে বলল, খাবার খেয়ে নাও, আগামীকাল সকাল সকাল আবার উঠতে হবে। খাবো না ভাবি, ভালো লাগছে না। ভালো না লাগলেও খেতে হবে নেহা, এতটা ভেঙে পড়ো না। মারিয়া ভাত মাখিয়ে নেহার মুখে তুলে দিল। নেহা ভাত মুখে দিয়ে ডুকরে ডুকরে কেঁদে উঠল। মারিয়া বলল, খাওয়া ভাতে কাঁদতে নেই, মনকে শক্ত করো। পরের দিন দুপুরের দিকে রোদেলা চট্টগ্রামে নিহাদের বাসায় এসে পৌঁছে। সে একা এসেছে, তার শ্বশুর মশাইয়ের ছুটি নেই, শাশুড়ি মাকেও আনেনি, নয়তো সে তার ক্যান্টনমেন্টে যাওয়া হবে না। ওনারা রোদেলাকে একা ছাড়তে প্রথমে রাজি হননি। রোদেলা অনেক বুঝিয়ে সুঝিয়ে এসেছে। এতগুলো মাস পর নিহা রোদেলাকে দেখতে পেয়ে খুবই খুশি হয়েছে। রোদেলা কিছুটা স্বাস্থ্য হয়েছে, মা হয়েছে কিনা, মা হলে মেয়ে অন্যরকম সুন্দর লাগে, মা মা ভাব আসে তাদের মাঝে। রোদেলার মাঝেও এসেছে। নিহা রুহানকে পেয়ে অনেকটা খুশি হয়েছে। রুহানকে হাত বাড়াতে রুহান গাল ভরে হেসে নিহার কোলে জাপ দেয়। রুহানকে নিহার পরিবারের সকলে খুব ভালোবাসে, আর রোদেলাকেও ওনারা খুব পছন্দ করেন। পাত্রপক্ষ আসতে আসতে 3টা বেজে গিয়েছে। এরপর খাওয়া দাওয়া সেরে বিয়ের ডেট ফিক্সড করা হলো। অতঃপর নিহাকে পাত্রপক্ষের সামনে নেওয়া হয়। নিহাকে আর শাড়ি পরিয়ে আনা হয়েছে। এদিকে নিহা যেন দমটা বন্ধ হয়ে যাচ্ছে। শেষ অবধি আশা রেখেছিল শান্ত ঠিক আসবে, কিন্তু না, শান্ত আসেনি। নিহাকে আংটি পরিয়ে দেওয়া হয়। নিহার হৃদয়টা যেন খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। সে তো স্বপ্ন বুনেছিল শান্তর নামের পুরুষটার জন্য বউ সাজার, অথচ পরিস্থিতির চাপে আজ অন্য কারো বউ আর এক ধাপ পূর্ণ হয়ে গেল। অন্য পুরুষে তার হাত ছুঁয়ে অনামিকে আঙ্গুলে আংটি পরিয়ে দিল। আজ থেকে সে অন্য কারো বাগদত্তা। নিহা আংটিটির পরিহিত অনামিকা আঙ্গুলটার দিকে তাকিয়ে মনে মনে বলল, ভেবেছিলাম সেই সময়টাতে আপনি আসবেন, সব কিছু থামিয়ে দেবেন, কিন্তু আপনি এলেন না। অতঃপর আমি আজ অন্য কারো বাগদত্তা। 2 দিন পর অন্য কারো স্ত্রী হয়ে যাব। যেহেতু আমি অন্য কারো
ভাগদত্তা, সেহেতু বিয়েটা আমি তাকেই করব। আজকের পর যদি আপনি পৃথিবীর সমস্ত ভালোবাসা নিয়েও আমার সামনে এসে দাঁড়ান, তবুও আমি আপনাকে গ্রহণ করে নিব না। আপনাকে আমি ফিরিয়ে দেব, যেমনভাবে বারে বারে আমাকে শূন্য হাতে ফিরতে হয়েছিল। আমি আজ থেকে অন্য পুরুষের আমানত, আজ থেকে আপনাকে মনে করাও বারণ। কিন্তু আমার মৃত্যু আগ পর্যন্ত আপনি আমার মনের মাঝেই থাকবেন, কারণ প্রথম ভালোবাসা যে ভোলা যায় না। আপনার নামটা আমার হৃদয়ের গোপনে এক অপ্রাপ্তির অধ্যায় হয়ে রয়ে যাবে আজীবন। মনে মনে কথাগুলো বলতে বলতে নিহার চোখের কোণে অশ্রুরা বীর জমালো। টলটলে চোখ দিয়ে হাতের দিকে তাকিয়ে দীর্ঘ একটা শ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, আমার জীবনের একমাত্র প্রেমিক পুরুষ ছিলেন আপনি। আমার প্রণয়ের প্রথম পুরুষও আপনি ছিলেন, যাকে আমি নিঃস্বার্থভাবে মন উজাড় করে ভালোবেসেছিলাম। আমার পৃথিবীটা শুধুমাত্র আপনাকে ঘিরেই ছিল। আমার সকল সুখ, সকল স্বপ্ন আপনাকে নিয়েই বুনেছিলাম। অথচ দিন শেষে আমাকে ফিরতে হলো অপ্রাপ্তির শূন্যতা নিয়ে। নিষ্ঠুর নিয়তি আমাকে আপনার নামে করে দিল না। এই না পাওয়া যন্ত্রণা ও প্রাপ্তির দহন বুকে নিয়ে আমি বাঁচব কীভাবে? আমাকে ভালোবেসে আপনার কাছে রেখে দিলে খুব বেশি কি ক্ষতি হতো? পরের দিন রোদেলা রুহানকে নিয়ে ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে রওনা হলো। যদিও নেহাকে সাথে আনতো, তবে নেহা মন খারাপ দেখে আনলো না, কারণ রোদেলা জানে ক্যান্টনমেন্টে এলে রোদেলা মন খারাপ হয়ে যাবে। তখন নেহা কী করবে? নেহার তো তখন আরও খারাপ লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, রোদেলা একটু একা একা ক্যান্টনমেন্টে সময় কাটাতে চায়। রোদেলা পুরনো দিনের স্মৃতিগুলো মনে করতে চায়। সে চায় না ওই সময় কেউ এসে তাকে সান্ত্বনা দিক, তাই সাথে কাউকে আনলো না। ছোট্ট রুহানকে নিয়ে সে সকাল সকালে বেরিয়ে পড়েছে। তখন ঘড়িতে বাজে সবে 8টা। ছোট রুহান গাড়িতে চড়তে পারে যেন বেশ খুশি। সে খিলখিল করে হেসে সেই খুশিরই জানান দিচ্ছে। এদিকে রোদেলার মনটা বেশ বার হয়ে আছে। কি করে নিজেকে সামলাবে? এতদিনে নিশ্চয়ই ওদের রুমে অন্য কেউ শিফট হয়েছে। তাদের সুন্দর স্মৃতিগুলো রুম থেকে মুছে গিয়েছে, তা ভেবে রোদেলা দীর্ঘশ্বাস ফেলল। বেলা প্রায় 10টার দিকে শান্ত নেহাদের বাসায় হাজির হয়েছে। তখন নেহার বাবা নাজির সাহেব আর নেহার ভাই নাজমুল হল রুমে বসে চা খেতে খেতে নেহার বিয়ের কার্ড ছাপানোর আলোচনা করছিল। শান্তকে দেখে নেহার ভাই বসা থেকে উঠে দাঁড়ালো। নেহার ভাই শান্ত সম্পর্কে অবগত আছে, সবটাই মারিয়ার কাছ থেকে শুনেছে। সে মোটামুটি রাজি ছিল, কারণ বোন যে তার প্রাণ, বোনের জন্য সে সবই করতে পারে। আর সেও তো লাভ ম্যারেজ করেছে, তাই সে জানে ভালোবাসার মানুষটাকে হারানোর কথা উঠলেই বুকে কতটা ব্যথা উঠে। সে তার বাবাকেও রাজি করাতো, কিন্তু নিহার ভালোবাসাটা একতরফা, তাই নাজমুল এটাকে গেল না। শান্ত এসে নিহার বাবাকে সালাম দিলে নিহার বাবা সালামের জবাব নিলেন। নিহার ভাই নাজমুল হেসে বললেন, কেমন আছো শান্ত? শান্ত মলিন হেসে বলল, এই তো ভালো। শান্ত চেহারা কেমন ফ্যাকাশে লাগছে, মনে হচ্ছে কত রাত যেন ঘুমায়নি। নাজমুল বলল, বসো। শান্ত চুপচাপ বসলো। নাজমুল বলল, কিছু বলবে? শান্ত আশেপাশে তাকালো। মনে মনে সে নেহাকে খুঁজছে। আমতা আমতা করে বলল, আসলে হ্যাঁ। শান্ত কোনো বনিতা ছাড়াই সরাসরি নেহার বাবার উদ্দেশ্য করে বলল, আঙ্কেল আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি। নাজির সাহেবের ব্রু গুটিয়ে এলো। শান্তর সাথে তো তার আবদারের মতো এমন সম্পর্ক নেই, তাহলে ছেলেটা বলছে এটা কি? তিনি জানতে চাইলেন, কিসের আবদার? আমি নেহাকে ভালোবাসি আঙ্কেল, আমি ওকে বিয়ে করতে চাই। নাজমলের চোখে বড় হয়ে গেল। এই ছেলে এতদিন কি করছিল, এখন সময় এসে এমন আবদার করছে কেন? আগে এলে নাজমুল নিশ্চয়ই হেল্প করতে পারত, কিন্তু এখন তো পরিবারের মান সম্মানের কথা উঠে আসে। এদিকে শান্তর কথা শুনে নাজির সাহেবের মাথায় রাগ চেপে যায়। তিনি বসা থেকে উঠে দাঁড়িয়ে গর্জন করে বললেন, বেয়াদব ছেলে, তোমার সাহস হলো কি করে আমার বাড়িতে দাঁড়িয়ে এসব বলার? বেরিয়ে যাও। নাজির সাহেবের গর্জনে পুরো হল রুম কেঁপে উঠল। রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে মারিয়া তার শাশুড়ি ছুটে এলো। শান্তকে দেখে মারিয়া অবাক, এই ছেলে আজ কেন এলো? এঙ্গেজমেন্টের আগের দিন রাতে মারিয়া শান্তকে ফোন করে বলেছে অব্দি নেহা তাকে অনেক ভালোবাসে, এভাবে নেহাকে কষ্ট দিতে না। এঙ্গেজমেন্ট হওয়ার আগে হলেও শান্ত যেন নেহার বাসায় এসে সবটা জানায়, কিন্তু তখন শান্ত তার সিদ্ধান্ত কিছুই জানায়নি। শুধুমাত্র নেহার হবু পরের খোঁজ খবর আর ছবিটা মারিয়ার কাছ থেকে নিয়েছে। শান্তে বলল, আমি কিন্তু আঙ্কেল ভালো ছেলে না, জাস্ট ফর্মালিটির জন্য আমি আপনাকে আমার ডিসিশনটা জানিয়েছি।
এবার আপনি মানলেও নেহাকে আমি বিয়ে করব, আর না মানলেও আমি বিয়ে করব। প্রয়োজনে নেহাকে তুলে নিয়ে বিয়ে করব। আমি নেহাকে ভালোবাসি। আমি কোনো কাপুরুষ নই যে নিজের ভালোবাসাকে অন্য পুরুষের নামে সঁপে দিব। এবার নাজমুলের রাগ উঠল। নাজমুল কঠোর কণ্ঠ বললেন, এতদিন এই কথা মনে পড়েনি? এতদিন কোথায় ছিলে? এতই যখন ভালোবাসো তোমার মানুষটা, তখন অন্য কারো বাগদত্তা সেটা মাথায় নেই? ভাইয়া, আমি বুঝতে পারছিলাম না কি করব। আমার এক্সাম চলছে ভাইয়া। ভেবেছি এক্সাম শেষ হওয়ার পর বাবাকে নিয়ে বিয়ের প্রপোজাল পাঠাবো, কিন্তু নিয়া হুট করে এমন একটা খবর জানালো, আমি কি করব বুঝে উঠতে পারলাম না। হাতে সময়ও ছিল না। আর গতকাল এলে অতিথিদের সামনে নিশ্চয়ই আপনাদের মানসম্মান ক্ষুণ্ণ হতো, তাই না? আপনাদের কথা ভাবতে যে আমার বউকে অন্য পুরুষের আংটি পরিয়ে দিল। শেষ কথাটা আফসোসের স্বরে বলল শান্ত। শেষ কথাটা শুনে মারিয়া ঠোঁট চেপে হাসলো। মারিয়া দৌড়ে উপরে গেল নিহাকে খবর দিতে। নিহা জানেও না মারিয়া যে সেদিন শান্তর সাথে কথা বলেছে। নিহার বাবা শান্তকে দমকে বলে, স্টুপিড ছেলে, আমার মেয়েকে বউ বলার অধিকার দিল কে? চিন্তা করিয়েন না আঙ্কেল, কিছুক্ষণ পরে বিয়ে করে অধিকারের সাথে ওকে আমার সাথে নিয়ে যাব। বেরিয়ে যাও, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। যাবো তো, আমার বউকে নিয়ে যাব। নাচির সাহেব ছেলের উদ্দেশ্যে বললেন, নাজমুল তুমি কেন কিছু বলছো না? নাজমুল তার বাবাকে বলল, বাবা একটু শান্ত হও। কিসে শান্ত হব? কোথা থেকে কোন ছেলে এসে তোমার বোনকে বিয়ে করবে বলছে, তারপরেও বলছো শান্ত হতে? শান্ত টিপ্পনি কেটে বলল, শান্ত তো আমি। আপনি কেন শান্ত হতে যাবেন আঙ্কেল? আর এই কোথাকার কোন ছেলেটাই কিছুক্ষণ পর আপনার ঘরে জামাই হয়ে যাবে। দেখলে তো কতটা বেয়াদব। এদিকে নিহার মা চুপচাপ দাঁড়িয়ে আছেন, স্বামীর ভয়ে কোনো কথাই বলতে পারছেন না। দেখা যাবে শান্তকে ভালোভাবে কিছু একটা বলতে যাবে, তার স্বামী ধমকে উঠবে তখন। তবুও এতক্ষণ চুপ করে থেকে এখন তিনি মোলায়েম কণ্ঠে শান্তকে বললেন, বাবা কেন পাগলামি করছো? নিহা তো তোমার বন্ধু, তাই না? আর নিহার তো এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে। নিহার মায়ের কথা শুনে নিহার বাবা ধমকে উঠে বললেন, তুমি এত কোমল স্বরে ছেলেটার সাথে কথা বলছো কেন? শান্ত সেদিকে পাত্তা দিল না। সেই নরম কণ্ঠে নিহার মায়ের উদ্দেশ্যে বলল, আন্টি, আমি সত্যিই নিহাকে ভালোবাসি। নিহা আমাকে সুন্দর একটা জীবন দান করেছে। ওর জন্যই আমি সকল বাজে কাজ থেকে দূরে সরে আসতে পেরেছি। ও আমাকে শিখিয়েছে কি করে মানুষকে সম্মান দিতে হয়, কি করে মানুষের ভালোবাসা আদায় করতে হয়। যেদিন থেকে এসব শিখলাম সেদিন থেকেও আমায় ভালো বন্ধু হয়ে গেল। ঠিক কবে আমি ওকে ভালোবেসে ফেলেছি আমি বুঝে উঠতে পারিনি, আর যখন বুঝতে পারলাম তখন দেরি হয়ে গিয়েছে। নিহাকে জানানোর সুযোগ অবধি পেলাম না। প্লিজ আন্টি, বোঝার চেষ্টা করুন। নিহাকে আমার খুবই প্রয়োজন। কিন্তু আপনাকে আমার প্রয়োজন নেই। দোতলা থেকে নামতে নামতে নেহা কঠোর কণ্ঠে জবাবটা দিল। শান্ত সিঁড়ির দিকে তাকালে দেখতে পেল নেহা সিঁড়ি ভেঙে নামছে আর পিছু পিছু মারিয়া নামছে। নেহা শান্তর মুখোমুখি এসে দাঁড়িয়ে বলল, কেন এসেছেন আপনি? তোমাকে বিয়ে করতে। কাট গলায় জবাব দিল। নেহা বলল, কিন্তু আমি চাই না আপনাকে বিয়ে করতে। আমি এখন অন্য কারো বাগদত্তা, অন্য কারো আমানত। আমি তার আমানত খেয়ানত করতে পারি না। নিশ্চয়ই চলে যান আপনি। যাব তো, তোমাকে নিয়ে যাব। আমি যাব না আপনার সাথে। ভালোবাসো না আমায়? জানি না। জানা লাগবে না, বিয়ের পর জানলেই হবে। বললাম তো আমি আপনাকে বিয়ে করব না। শান্ত বলল, তুমি করবে, তোমার বাপও করবে। এই কথা শুনে নাজির সাহেব খক খক করে কেসে উঠলেন। শান্ত বলল, না মানে তুমি করবে আর তোমার বাবা নিজ হাতে আমার হাতে তোমাকে তুলে দিবে। নাজির সাহেব বলে উঠলেন, মগের মুলুক নাকি? আমার মেয়ে বিয়ে ঠিক হয়ে গিয়েছে। শান্ত আস্তে করে বলল, বিয়ে ঠিক হয়েছে মাইফুট। ওই হালা এখনো ফোন দিয়ে বিয়ে ভাঙার কথা বলছে না কেন? শান্ত আস্তে বলা কথাটি নিহার কর্ণগোচর হয়ে গেল। তার ব্রু কুঞ্চন হয়ে গেল। কিছু বলতে যাবে এমন সময় নিহার বাবাকে পাত্রপক্ষ কল দিল আর জানালেন তারা এখানে ছেড়ে বিয়ে দেবে না, বিয়ে ভাঙার কথা বলে দিলেন। শান্ত খুশি মনে যে নাজির সাহেবের উদ্দেশ্যে বললেন, এবার নিশ্চয় আপনার সমস্যা নেই আমাকে মেনে নিতে, রাইট? নাজির সাহেব বললেন, কখনো না। আমার মেয়ের প্রয়োজনে সারা জীবন আমার কাছে রেখে দিব, তবুও তোমার কাছে বিয়ে দেব না। নিহা শান্তের উদ্দেশ্য বলল, আমিও আপনাকে বিয়ে করব না। শান্ত আস্তে করে বলল, বাপ বেটি দুটাই হিটলার।
শান্ত নাজমুল আর মারিয়ার উদ্দেশ্যে বলল, ভাইয়া ভাবি আপনারা প্লিজ ওনাকে রাজি করান, আর নিহাকে আমি দেখছি। শান্ত হাত ধরে জোর করে নিহাকে উপরে নিয়ে গেল। এইদিকে নিহার বাবা নাজমুলকে বলল, ওকে আটকাও। নাজমুল বলল, বাবা তুমি একটু শান্ত হয়ে বসো, আমার কথা শোনো প্লিজ বাবা, আমি রিকোয়েস্ট করছি। ছেলের কথায় তিনি সোফায় বসলেন। ওদিকে শান্ত নিহাকে রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয়ালের সাথে চেপে ধরে বলল, কি সমস্যা তোর? ভাব বেড়ে গেছে? নিহা রাগে অভিমানে অন্যদিকে ফিরে রইল, যে কোনো সময় কান্না করে দিতে পারে। শান্ত বলল, আমার দিকে তাকা বলছি। খুব তো বলতেছি শান্ত ভাই ভালোবাসি, তাহলে এখন যখন আমি ভালোবাসা নিয়ে এলাম তখন কেন ফিরিয়ে দিচ্ছিস? নিহা এবার শান্তর দিকে তাকালো। শান্তকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে হাতের আঙ্গুলের আংটিটা দেখিয়ে বলল, এতই যখন ভালোবাসেন তাহলে আমার হাতে অন্য পুরুষের রিং পরিয়ে গেল কেন অন্য পুরুষের বাগদত্তা হতে হলো? কান্না করে দিয়ে বলল, জানেন এই রিংটা পরার আগ অব্দি আমি আশা করে বসেছিলাম আপনি আসবেন, সবটা আটকে দেবেন, অথচ আমার ভাবনা ভুল হলো, হেরে গেলাম, আমি আমার সাথে হেরে গেলাম, আমার ভালোবাসাও পরাজয় গ্রহণ করে অন্য কারো বাগদত্তা হয়ে গেলাম। শান্ত দমকে উঠে বলল, একদম চুপ। কি তখন থেকে অন্য কারো বাগদত্তা বলছো? ভুলে গিয়েছো কিছুক্ষণ আগে তোমার বিয়ে ভেঙে গিয়েছে, তুমি এখন আর অন্য কারো নয়, তুমি শুধু আমার। কথাটা বলতে বলতে পকেট থেকে সেই রুমালটা বের করলো, যেটা কিনা কোনো একদিন নিহা তার হাতে পেঁচিয়ে দিয়েছিল। নিহা সেই রুমালটা দেখে বলল, এটা আপনার কাছে, আপনি না এটা ফেলে দিয়েছিলেন? শান্ত ডানে বামে মাথা নাড়িয়ে বলল, উফ, ফেলেনি, বরং যত্ন করে সবসময় এই রুমালটা নিজের কাছে রেখে দিয়েছি। তাহলে মিথ্যা কেন বলেছিলেন? কারণ রুমালটা তোমাকে ফেরত দিতে চাইছিলাম না। কেন? এর প্রথমবার কেউ আমাকে এত যত্ন করে আমার ক্ষত হাতে রুমালটা পেঁচিয়ে দিয়েছে। যেখানে শান্তর থেকে সবাই দূরে দূরে থাকতো, শান্তর ক্ষত কেউ দেখতো না, সেখানে প্রথমবারের মতো কোনো মেয়ে আমার ক্ষতকে নিজের কষ্ট পেল। আমার কষ্ট কমাতে নিজের প্রিয় রুমালটা দিয়ে আমার হাত পেঁচিয়ে দিতে দুবার ভাবলো না। আবার বলল ডাক্তার দেখিয়ে নিতে, যাতে ক্ষতটা সেরে যায়। আমার জন্য এতটা মায়া করলো, তাই তার দেওয়া এই জিনিসটা আমি আমার কাছে রেখে দিলাম। আর তোমাকে বললে তুমি রুমালটা চাইতে আমি ফেরত দিতাম না, তুমি উল্টো পাল্টা ভেবে নিতে, ভাবতে আমি বোধহয় তোমাকে পছন্দ করি। কিন্তু সত্যি বলতে জানি তখন আমি কিছুই জন্মায়নি। নিহা শান্তর দিকে কান্না ভেজা চোখে তাকিয়ে বলো, তাহলে কবে জন্মিয়েছে? যেদিন তুমি প্রথমবারের মতো আমার সামনে শাড়ি পরে এসেছিলে ক্যান্টনমেন্টে ঘুরতে যাওয়ার দিনটি। সেই দিনই তোমাকে আমার বেশ মনে ধরেছিল। এর আগে তোমাকে আমি বন্ধুর নজরে দেখতাম, কিন্তু সেদিন বারবার চেয়েও আমি তোমার থেকে নজর সরাতে পারছিলাম না। সেদিনই ভালো লাগা কাজ করছিল, আর ধীরে ধীরে তা ভালোবাসার রূপ নিয়েছে। তাহলে আমাকে জানালেন না কেন? জানানোর আগেই তো বিয়ের খবর নিয়ে আমার সামনে হাজির হয়েছিলে, তাহলে আটকালেন না কেন? আটকিয়ে তখন কি হতো? পরিস্থিতি সামাল দিতে পারতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছিল, হুট করে এই খবরটা পেয়ে আমি সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। কি করব না করব কিছু মাথায় আসছিল না। গতকালও তো আসেনি, গতকালও তো ওই ছেলের সকল খোঁজ খবর বের করাতেই ব্যস্ত ছিলাম। ইনফরমেশন পেয়ে কি করলেন? বিয়ে ভেঙে দিলেন? শান্ত মাথায় চুলকালো, বলল, হ্যাঁ, যা ভয় দেখিয়েছেন না, মনে হয় না এরপর থেকে সহজে বিয়ের পাত্রী দেখতে নামবে। হ্যাঁ। থেমে বলল, যাই হোক, আর কোনো প্রশ্ন নয়, রাজি হয়ে যাও, বিয়ে করতে এসেছি তোমায়। এখনো কি রাজি হবে না? নিহা বলল, না, যতটা কষ্ট দিয়েছে আমাকে তার একবার কষ্ট আপনাকে অনুভব করার আগেই আমার বাবা যাবে, আর তারপর বাবা যাবে। আসছে আমাকে কষ্ট অনুভব করাতে। রাজি হলে না হলে নাই, তোকে আমি আজই বিয়ে করব। থ্রেট দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি। তোর কোনো সমস্যা? তুই তুকারি করছেন কেন? তুই না আমার বন্ধুকে তুই তুকারি করবো না? কি করব? আর বয়সও তো ছোট। নিহার বুক কুটিয়ে তাকিয়ে বলল। শান্ত নিহার দিকে এগিয়ে নিজের মাঝে দ্রুত গুছিয়ে নিল, এবার নিহার দিকে তাকিয়ে গোলগলার দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি নিহা। সত্যি তুমি প্রমাণ করে দিলে ভালোবাসা সঠিক হলে পূর্ণতা নিশ্চিত।
রোদেলা নিহাদের বাসা থেকে বের হওয়ার সময় কর্নেল ওসমানের সাথে ফোনে যোগাযোগ করে এসেছে, যাতে ক্যান্টনমেন্টের ভেতরে আসতে সমস্যা না হয়। তিনি আগে থেকে অনুমতি ব্যবস্থা করে রেখেছেন, তাই রোদেলাও ভেতরে আসতে সমস্যা হলো না। রোদেলা এসে ঘুরে ঘুরে ক্যান্টনমেন্টটা দেখছে। তার চোখে ঝাপসা হয়ে আসছে, বুকের মাঝে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। রোদেলা হেঁটে হেঁটে ওদের কোয়ার্টারের কাছে এলো। সিঁড়ি বেয়ে উপরে চলে এসেছে। রুমটা এখন তালাবদ্ধ আছে, তাই ভেতরে ঢুকতে পারলো না। দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রুহানকে বলল, দেখছো বাবা, এই রুমটাতে আমি আর তোমার বাবা থাকতাম, তোমাকে নিয়েও থাকার কথা ছিল, কিন্তু সে ভাগ্য তো আর হলো না। কথাটা বলে রোদেলার বুক ফুঁড়ে দীর্ঘ একটা শ্বাস বের হয়ে এলো। তারাবদ্ধ দরজাটার দিকে কিছুক্ষণ চেয়ে দেখে নেমে এলো। এরপর পদ্মবিলে সে জলাশয়টার কাছে গেল। সেখানে যেয়ে ছেলেকে নিয়ে বসলো, তার পুরনো স্মৃতিতে ডুবে থাকলো। এখানে সে প্রথমবারের মতো তাসিনকে ভালোবাসার স্বীকারোক্তি দিয়েছিল। এই স্থানটাতে দাঁড়িয়ে বলেছিল, শুনেছেন, আমি আপনাকে বড্ড ভালোবাসি। এই জায়গাটি তাদের কত মধুময় স্মৃতি সাক্ষী আছে। কত শত সময় সে এখানটাতে কেটেছে, কত ভালো মুহূর্ত এই জায়গাটাতে কেটেছে, তা বলার বাহিরে। আজ সবই স্মৃতি। শান্ত নেহাকে নিয়ে উপরে যাওয়ার পর নাজমুল তার বাবাকে বলল, বাবা, শান্তকে মেনে নাও না। দেখো, শান্তকে নেহা ভালোবাসে, তোমার উচিত নেহার ভালোবাসাকে সম্মান জানানো। নাজির সাহেব বললেন, কিসের সম্মান? হ্যাঁ, এই বখাটে বেয়াদব ছেলেটাকে আমি কিছুতেই মেনে নেব না। তার উপর এই ছেলে বেকার। মারিয়া বলল, বাবা, শান্ত ভাইয়া তো এখনো স্টুডেন্ট, পড়াশোনা শেষ হলে নিশ্চয়ই তিনি কাজ করবেন। ততদিনে আমার মেয়ে কি করে থাকবে? আমার মেয়ের খরচ বহন করার ক্ষমতা ওই ছেলের আছে নাকি? আর ওই ছেলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছুই জানে না। আচার আচরণ দেখে তো মনে হয় বস্তির কোথাও থাকে। ওই ছেলের সাথে কিছুতেই আমার মেয়েকে বিয়ে দেব না, এটাই শেষ কথা। নাজমুল বাবার সামনে হাঁটু মুড়ে বসে সযত্নে বাবার হাতটা নিজের দু হাতের বাজে নিল। তারপর মোলায়েম কণ্ঠে বলল, বাবা, তোমার মনে আছে ছোটবেলায় যখন আমরা দুই ভাই বোন কোনো খেলনার জন্য বায়না ধরতাম, তখন তুমি ওই খেলনাটা আমাদের সামনে এনে হাজির করতে। তাতে ওই খেলনা না পাওয়ার জন্য আমাদের মনে আক্ষেপ তৈরি না হয়। শুধু কি খেলনা, ছোট থেকে বয়স অবধি যখন যেটা চেয়েছি সেটাই তুমি আমাদেরকে দিয়েছ, যেন আমরা না পাওয়ার দহনে আক্ষেপ না করি। আমাদের কষ্ট তুমি সহ্য করতে পারো না। আচ্ছা বাবা, তুমি তো বলো, আমরা যখন কাউকে ভালোবাসি তখন তাকে পাওয়ার আশাই স্বপ্ন বনি, আর যখন বুঝতে পারি তাকে পাওয়া হবে না, তখন বুকের মাঝে হারানো যে ব্যথাটা উঠে না, সেটা ওই খেলনার বলেও আর যাই বলো ওগুলো থেকে 1000 গুণ বেশি কষ্টদায়ক হয়। খেলনা না পাওয়াতে সামান্য কষ্টে সহ্য করতে পারবে না বলে বায়না করা সব কিছু সামনে এনে দিতে, তাহলে এখন ভালোবাসার মানুষটাকে নিজের করে না পাওয়া তো আর তার থেকেও বেশি কষ্টে। সে কষ্ট কি করে সহ্য করবে বলো না বাবা? থেমে, বাবা, তোমার মনে আছে আমি যখন মারিয়াকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তখন কিন্তু আমিও বেকার ছিলাম। মারিয়ার বাবা যখন বেকার ছেলের হাতে মেয়েকে দিতে নারাজ হলেন, তখন তুমি কত সুন্দর করে না ওনাকে বুঝিয়ে রাজি করিয়েছ। আর আজ দেখো আমি কত ভালো একটা জব করি। এই বেকারত্বের জন্য যদি প্রিয় মানুষটাকে হারাতে হয়, তবে এই কষ্ট সারা জীবন তোপড়ে বেড়াই। বাবা, আমি কষ্ট পাবো ভেবে তুমি নিজে মারিয়ার বাবার সাথে কথা বলে আমাদের দুজনে বিয়ে দিয়েছ। তাহলে আমার বোনটাও তো সেই একই কষ্ট পাবে, বরং আমার বোনটাকে আরও বেশি কষ্ট পাবে। আমি কষ্ট সহ্য করার ক্ষমতা রাখলেও সে কিন্তু তা পারে না, সে অল্পতে ভেঙে পড়ে, সেটা তো তুমি জানো। তাহলে তার কষ্ট কি করে সহ্য করবে? বাবা, মেনে নাও না, সম্পর্ক কি আর এত কিছু ভেবে হয়? আর আমার বিশ্বাস, শান্ত যেমনই হোক না কেন, নেহাকে সে যথেষ্ট ভালো রাখবে। যে ছেলে এতটা সাহসের সাথে সকলের সামনে এসে বুক ফুলিয়ে নিজের ভালোবাসার কথা জানাতে পারে, সে ছেলে আর যাই করুক ঠকানো ব্যক্তি না। এভাবে অনেক বুঝিয়ে নাজমুল সাহেবকে নাজমুল তার বাবাকে রাজি করিয়ে ফেলে। নাজমুল বাবা শান্ত পরিবারের সাথে কথা বলতে চান। শান্ত আর নেহাকে হলরুমে ডেকে আনা হলো। নাজমুল বলল, শান্ত, তোমার বাবার ফোন নাম্বারটা দাও, আমার বাবা তোমাদের ব্যাপারে কথা বলবেন। শান্ত বললেন, আমার বাবা আসছেন, আমি একটু আগে ফোন করে বলেছি কাজে নিয়ে আসতে, তিনি এই তো কিছুক্ষণের মধ্যে এসে পড়বেন। নাজির সাহেব বললেন, কাজে নিয়ে আসছে মানে? শান্ত লাজুক হেসে বলল, কাজে কেন আনা হয়? বিয়ে পড়াতে আসছেন বলেছি না আমি আমার বউকে সাথে নিয়ে ফিরবো। নাজির সাহেব বললেন, তুমি বললেই হবে নাকি? আমার মেয়েকে আমি এইভাবে বিয়ে দেব না। আমার অনেক রিলেটিভ আছে, সবাইকে দাওয়াত করে দুমদাম করে আয়োজন করে বিয়ে দিব। কিন্তু শ্বশুর আব্বু, আমি তো এভাবে এখন বিয়ে করব না। কাজে আসবেন, বিয়ে পড়াবেন, এরপর আমি আমার বউকে সাথে নিয়ে যাব। আপনাকে বিশ্বাস নেই, দেখা যাবে আমার বউকে রেখে যাব, আপনি সেই সুযোগে অন্য কারোর সাথে আমার বউকে বিয়ে দিয়ে দিবে। সেই রিস্ক আমি নেব না। সচেতন স্বামী কিনা? নাজির সাহেব খিটমিট করে নাজমুলের উদ্দেশ্য বললেন, নাজমুল, এই ছেলের এসব কি বলছে? এই ছেলে মুখে লাগাম লাগাতে বলো। শান্ত বলল, আমি কি গরু নাকি যে মুখে লাগাম লাগাবো?
খিটমিট করলেন, তবে কিছু বললেন না। শান্ত বলল, আমি চাচ্ছি না এখন বিয়ের কোনো অনুষ্ঠান করতে, কারণ এখন দুমদাম করে অনুষ্ঠান করার মতো সামর্থ্য নেই আমার। আমি চাচ্ছি না আমার বাবার টাকায় এত দুমদাম করে অনুষ্ঠান করতে, কারণ আমার বাবার টাকায় ফুটানি দেখানোর মতো ছেলে আমি না। যখন আমি প্রতিষ্ঠিত হব তখন না হয় অনুষ্ঠান করব, তাই এখন ঘরোয়াভাবে বিয়ে করতে চাই। এতে নিহার কোনো আপত্তি নেই, আর আশা করি আপনাদেরও কোনো আপত্তি থাকবে না। নাজমুল নাসির সাহেবের উদ্দেশ্য করে বলেন, বাবা রাজি হয়ে যাও, ওরা যেহেতু এইভাবে চাইছে তাহলে এইভাবে বিয়েটা হোক। নাসির সাহেব নিঃশব্দে মাথা নাড়লেন। এদিকে নিহার মা চুপচাপ দাঁড়িয়ে ওনাদের কথা শুনছিলেন। কিছুক্ষণের মধ্যে শান্তর বাবা কাজীকে নিয়ে হাজির হন। শান্তর বাবাকে দেখে নাজির সাহেবের মুখে হা হয়ে যায়। শান্তর বাবা একজন সুনামধন্য ব্যবসায়ী, সেই সুবাদে নাসির সাহেবের খুব ভালো করেই চেনেন। এমন একজন ব্যক্তির ঘরে এমন ব্যাপারের পুত্র কীভাবে হয়েছে তা ভেবে কপালে হাত। নাজির সাহেব এতক্ষণ মন থেকে নারাজ থাকলেও শান্তর বাবাকে দেখে এবার মন থেকে খুশি। শান্তর বাবা বেশ ভালো মানুষ, নিহা নিশ্চয়ই খুব ভালো থাকবে, এবার তিনি নিশ্চিত। প্রায় অনেকটা সময় রোদেলা পদ্মবিলের বাঁধানো ঘাটে সময় কাটিয়েছেন। এরপর রুহানকে নিয়ে উঠে চলে এসেছেন। তবে এখন ফিরতে হবে। ফিরার আগে কর্নেলের সাথে একবার দেখা করা যাবে। অনেকটা সময় হয়েছে এখানে এসেছে। রোদেলা শেষবারের মতো কোয়ার্টারের বিল্ডিংটা দোতলায় চোখ বুলালো। আবার কবে আসা হবে জানা নেই, আর কেনই বা আসবে? তার মাহমুদ সাহেব তো নেই, সে তো ফিরে এলো না, তাহলে তা কার জন্যই বা আসবে? রোদেলা অনেকটা অন্যমনস্ক হয়ে হাঁটছিল। কোলে ছোট রুহান অন্যমনস্ক থাকায় এলোমেলোভাবে পা ফেলছিল, যার দরুন হোঁচট খেয়ে পড়তে পড়তে বেঁচে গিয়েছে। সে নিজেকে সামলে নিল। হঠাৎ জাকি খেয়ে ছোট্ট রুহান কেঁদে উঠল। রুহানকে রোদেলা শক্ত করে বুকে চেপে ধরল, আর একটু হলে সে রুহানকে নিয়ে পড়ে যেত। ভাগ্যিস নিজেকে সামলে নিয়েছিল। রোদেলা রুহানের কপালে গালে চুমো দিয়ে রুহানের কান্না থামানোর চেষ্টা করলো। এমন সময় পাশ থেকে গমে স্বরে একটা পুরুষ কণ্ঠ এসে এলো, হেই বেবি, হেই বি কেয়ারফুল, ওয়াচ ইউর স্টেপ, হোল্ড এ বেবি বয় নিডস এক্সট্রা অ্যাটেনশন। কথাটি বলে লোকটা গটগট পায়ে হেঁটে চলে যাচ্ছিল। এদিকে লোকটার কণ্ঠ শুনে রোদেলার বুকটা ধকধক করে উঠল। এই কণ্ঠ যে তার খুবই পরিচিত, এই কণ্ঠের মালিক যে তার কাছে মানুষটার। রোদেলার চোখ তুলে লোকটার দিকে তাকালো। লোকটা ততক্ষণে বড় বড় পা ফেলে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। লোকটার মাথায় ক্যাপ, মুখে মাস্ক ঢাকার, চোখ ঢাকা রোদ চশমায়, গায়ে ব্ল্যাক জ্যাকেট পরিহিত। রোদেলা অবাক পানে লোকটা যাওয়ার দিকে তাকিয়ে রইল। রুহানের কান্নার আওয়াজে তার ধ্যান ভাঙল। রোদেলা রুহানকে ফের শক্ত করে বুকিয়ে জড়িয়ে ধরল। তার বুকে এখন দগদগ করছে। এক মুহূর্তের জন্য মনে হয়েছে তাসিন তাকে ধমকের সাথে কথাগুলো বলছে, কিন্তু তার ভাবনা যে সারাক্ষণ তাসিনকে নিয়ে ভাবতে ভাবতে এখন তার কণ্ঠই তাসিনের মতো ঠেকে। এই যেমন এখন ঠেকলো, কিন্তু এটা তো সত্য নয়, কারণ তাসিন হলে নিশ্চয়ই তার পাশ কাটিয়ে যেয়ে তাকে জড়িয়ে নিত আর ছেলেকে দেখতে পেয়ে আনন্দে আটকানা হতো। কিন্তু কই, তা তো হলো না। লোকটা তো গটগট পায়ে চলে গেল। রোদেলা ফোঁস করে শ্বাস ছেড়ে কর্নেল ওসমানের ক্যাবিনের দিকে পা বাড়ালো। রুমের সামনে যেয়ে নক করতে কর্নেল ভেতরে আসার পারমিশন দেয়। রোদেলা ভেতরে ঢুকে কর্নেল সালাম দিয়ে সামনে তাকাতে অবাক হলো, কারণ কিছুক্ষণের আগে যে লোকটা এখানে, সেও কর্নেল ওসমানের ক্যাবিনে বসে আছে। এদিকে রোদেলা দেখে কর্নেল শুধালেন, কেমন আছো মা? রোদেলা মলিন হেসে বলল, ভালো আছি স্যার, আপনি ভালো তো? হ্যাঁ ভালো। কর্নেল ওসমান রোদেলার সাথে আরও কিছুক্ষণ কথাবার্তা বলতে লাগলো। এদিকে ছোট্ট রুহান রোদেলার কোল থেকে মুখে আঙ্গুল ফুলে অনবরত বাব্বা বাব্বা করছে। নতুন সে কথা বলা শিখেছে কিনা? কর্নেল হেসে রোদেলার উদ্দেশ্যে বললেন, ছেলে তো মাশাআল্লাহ বাবাকে ডাকা শিখে গিয়েছে। রোদেলা মলিন হেসে বলল, কিন্তু তার বাবা তো ছেলের ডাক শুনলো না স্যার। ছেলেটা বাবাকে ডাকা শিখলো, অথচ বাবার আদরটুকু পেল না। কর্নেল বললেন, মন খারাপ করো না, মনে রাখবে সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। রোদেলা পাল্টা প্রশ্ন ছুড়ল, বলল, কিন্তু ওর বাবাকে হারানোর মাঝে কোনো ভালোটাই বা লুকিয়েছিল স্যার? কর্নেল কিছু বললেন না। রোদেলার ফোন আসে, মারিয়া ফোন করেছে। রোদেলা ফোন রিসিভ করলে মারিয়া জানালো জলদি বাড়িতে ফিরতে, নিহার বিয়ে হয়ে যাচ্ছে। রোদেলা বাসায় ফিরলে সবটা জানাবে। রোদেলা জানালো সে এখনই ফিরছে। কর্নেল থেকে বিদায় নিয়ে রোদেলা বের হয়ে এলো। তবে বের হওয়ার আগে রোদেলা একবার লোকটার দিকে তাকালো। লোকটা বসে বসে ফোনে কি যেন করছে। রোদেলা এখন পুরোই শিওর হয়ে গেল লোকটার যাই হোক তার মাহমুদ সাহেব নয়, কারণ মাহমুদ সাহেব বলে এভাবে পিঠ ঘুরিয়ে বসে থাকতো না। রোদেলা চলে এলো, ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠলো। নিহার বিয়ে হয়ে যাচ্ছে মানে কি? ওদিকে আবার কি ঘটলো?